এভারেস্টের ৮,০০০ মিটার উঁচুতে ভূত, তা কি সম্ভব? সম্ভব নয় কেন? ভূতের তো শরীর নেই। জল, মাটি ও বাতাসের সঙ্গে যদি তারা মিশে থাকতে পারে, তাহলে এভারেস্টের ৮,০০০ মিটার উঁচুতে জমাট বরফের মধ্যেই থাকতে পারবে না কেন? অকাট্য যুক্তি। সত্যি তো, ভোলাদার যুক্তিটা উড়িয়ে দেওয়া যায় না। যায় কি? বিশেষ করে কথাটা যখন ভোলাদা বলেছেন। আমাদের পাড়ার ভোলাদাকে সবাই বেশ সমীহ করে চলে। বয়স যে তার কত কেউ হিসাব রাখে না। ৭০, ৮০, এমনকি ৯০ হতে পারে, কিন্তু বয়স যাই হোক, চেহারায় তার ছাপ পড়েনি। দেখতে দেখতে আমাদেরও বয়স তো কম হলো না, কিন্তু আমরা কেউ ভোলাদার চেহারার এতটুকু পরিবর্তন দেখিনি। মাথার চুলগুলো পর্যন্ত কুচকুচে কালো। এটাই বা কি করে সম্ভব? বাবা যে কথাটা বলেন সেটাও কম আশ্চর্যের নয়। তিনি নিজে দেখেছেন ভোলাদার মাথার চুল পেকে সাদা হয়ে কালো হয়ে উঠতে লাগলো। গা, হাত পার চামড়াও হয়ে উঠল আগের মতোই উজ্জ্বল টান টান। ভোলাদা একেবারে যুবক হয়ে উঠলেন। কথাটা অন্য কেউ বললে বিশ্বাস করতাম না, কিন্তু বাবা বলেছেন তিনি নিজে ভোলাদার এই পরিবর্তন দেখেছেন। শরীর, স্বাস্থ্য, উৎসাহ, উদ্যম সব দিক থেকে পুরো মানুষটাই যেন বদলে গেল। সবাই অবাক হয়েছিল। সাদা চুল কলপ লাগিয়ে কালো করা যায়, কিন্তু কোঁচকানো চামড়া কিভাবে বয়স জয় করে আবার সতেজ টান টান হয়ে ওঠে? আশ্চর্য মানুষ এই ভোলাদা। কথাবার্তা যেমন অদ্ভুত, তেমনি অদ্ভুত তিনি নিজে। বিশ্বাস, অবিশ্বাস, যুক্তিতর্ক কোনো কিছুতেই তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভোলাদা যা বলেন সেটাই আমাদের কাছে বেদবাক্য। তাই এই ভোলাদা যখন বলেন এভারেস্টের ৮,০০০ মিটার উঁচুতে তিনি ভূত দেখেছেন, তখন আর কথাটা আমরা অবিশ্বাস করতে পারি না। অবিশ্বাস করার একটা সুযোগ অবশ্য ভোলাদা আমাদের দিয়ে রাখলেন। তিনি কবে এভারেস্টের ৮,০০০ মিটার উঁচুতে উঠলেন, তিনি যে পর্বতারোহী ছিলেন, তাও আবার পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ এভারেস্ট অভিযানে গিয়েছিলেন, এই খবর আমরা কেউ রাখি না। কিন্তু তার মানে এই নয় যে ভোলাদাকে অবিশ্বাস করতে হবে। আর অবিশ্বাস করলেও কথাটা মুখ ফুটে বলারও দরকার নেই। হাজার হলেও ভোলাদা আমাদের সকলের চেয়ে বয়সে বড়, সুতরাং বয়সকে শ্রদ্ধা জানাতেই হবে। তাই চুপচাপ থাকাই ভালো। তাছাড়া ভোলাদার গল্প সবে শুরু হয়েছে। আমরা উল্টোপাল্টা কিছু বললে তিনি হয়তো আর গল্পটাই শোনাতে যাইবেন না। আর যেমন তেমন গল্প নয়, ভূতের গল্প, গা ছমছম গল্প হলে তো কথাই নেই। আমরা এখন ভোলাদার গল্পই শুনব। কিন্তু ভোলাদা গল্প শুরু করবেন কোথায়? দুম করে একটা প্রশ্ন করে বসলেন। বললেন, হিমালয় ৮,০০০ মিটার উঁচু, অনেক পাহাড়ি তো আছে, তাই না? আমরা অত খোঁজ খবর রাখি না, তবু সবাই একসঙ্গে মাথা নেড়ে বলে উঠলাম, হ্যাঁ। হিমালয়ের ৮,০০০ মিটারের চেয়েও উঁচু কোনো চূড়ো মানুষ প্রথম জয় করেছিল? আমরা বলে উঠলাম, এভারেস্ট। কেন? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় বলে এই রেকর্ডটাও এভারেস্টের নামে বর্তাবে? আমরা বুঝতে পারলাম না ঠিক বলেছি না ভুল উত্তর দিয়েছি। অন্ধকারে ঢিল ছোঁড়ার মানে হয় না, চুপচাপ থাকাই ভালো। আমাদের মুখের দিকে তাকিয়ে ভোলাদা হাসতে হাসতে বললেন, মরিস হার্জগের নাম শুনেছ? শোনোনি তো? তাহলে বলি শোনো। ফরাসি অভিযাত্রী হার্জগ অন্নপূর্ণায় উঠেছিলেন। হিমালয়ের ৮,০০০ মিটারের উঁচু কোনো চূড়ো সেই প্রথম জয় করল। অন্নপূর্ণা অভিযান নিয়ে হার্জগের একটি বই আছে, বিখ্যাত বই। প্রথম বেরিয়েছিল ব্রিটেনে ১৯৫২ সালে। এবারই আসছে আসল গল্পের পালা। ভোলাদা বললেন, তোমরা যখন এভারেস্টের কথা শোনালে, তাহলে জেনে রাখো, দুই ব্রিটিশ অভিযাত্রী মালরি ও আরভিন এভারেস্ট জয় করেছিলেন এমন কোনো প্রমাণ নেই। নীল ওডেল নামে এক অভিযাত্রী তাদের শেষবার দেখেছিলেন
8600 মিটার উঁচুতে ওই শেষ দেখা। ম্যালরি ও আরভিন সেই যে নিখোঁজ হয়ে গেলেন আর তারা ফিরে আসেনি। ওরা কি মারা গেলেন? এভারেস্টেই ওদের গ্রাস করে নিল? আমি প্রশ্ন না করে থাকতে পারলাম না। কথাটা তা নয়, পাহাড়ে গিয়ে হারিয়ে যান তাদের মৃত বলে ধরা হয় না, যতদিন না প্রমাণ পাওয়া যাচ্ছে তারা মারা গেছেন ততদিন তাদের নিখোঁজ বলেই ধরা হয়। মালরি ও আরভিন তাহলে এখনো নিখোঁজ হয়ে আছেন, এই তো? কিন্তু বরফে ওরা কি করছেন? ঝড়, বৃষ্টি, শীত, অক্সিজেন প্রায় নেই বললেই চলে। না না, কাগজে কলমে যাই লেখা হোক, আমার মনে হয় মালরি ও আরভিন বেঁচে নেই। আমার কথায় একটু নড়ে চড়ে বসলেন ভোলাদা। কিছুক্ষণ উদাস দৃষ্টিতে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকলেন, যেন তার দৃষ্টি এখন চলে গেছে হিমালয় পাহাড়ে, এভারেস্টে। বরফ পড়ছে, বরফ জমছে, তুষার ঝড়, বরফের ঝড় বইছে, ডাঁই ভেঙে পড়ার শব্দ, বুক হিম হয়ে যায়। আলো নেই, সূর্য মুখ লুকিয়ে আছে কোনো কুয়াশার আড়ালে। এই ছবিটাই ভোলাদা স্পষ্ট দেখতে পাচ্ছেন। অথচ হরিবোস লেনে আমাদের বাড়ির বসার ঘরের জানালার বাইরে এখনো অজ্ঞানের দুপুরের ফেরিওয়ালার ডাক, রিক্সার টুংটাং, এবং এসব মিলে অদ্ভুত এক নৈশব্দ। এবং এরই মধ্যে কেন জানি না আমার মনে হচ্ছে ভোলাদার গায়েও বরফ জমেছে। বরফের ছোবল থেকে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। ঠান্ডার পোশাক তার গায়ে, মাথায় টুপি, চোখে রোদ চশমা, কিন্তু এসব কিছুই ঢেকে গেছে বরফে। পেঁজা তুলার মতো বরফ দস্তানা পরা হাত দিয়ে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন ভোলাদা। কিন্তু বরফের বৃষ্টি সেই যে শুরু হয়েছে আর থামার লক্ষণ নেই। দিন দুপুরে আমি ভয়ে কেঁপে উঠলাম। ভয়ে নাকি মনে হল এভারেস্টের চূড়ো থেকে বরফ গড়িয়ে গড়িয়ে আমাদের বাড়ির বৈঠকখানাতেও এসে পৌঁছেছে। ঠকঠক করে আমি কাঁপছি। আমিও তোমার মতো সেদিন কেঁপে উঠেছিলাম। ভোলাদার কথায় সম্বিত ফিরে এলো। হ্যাঁ, ঠিক তোমার মতোই। মনে আছে এভারেস্টের ঘটনাটা ঘটেছিল, পরে হিসেব করে দেখেছিলাম, ঠিক 8600 মিটার উঁচুতে, মানে যেখানে ম্যালরি আর আরভিনকে শেষবার দেখা গিয়েছিল। শেষবার বলবো কিনা জানি না, আমি উঁচুতে যে দুজন লোককে দেখেছিলাম তারা কে? ম্যালরি ও আরভিনের ছবি দেখেছি, এখন মনে হচ্ছে ঠিক ওদেরই মতো দেখতে। আমি কি বলবো, আমার সঙ্গে আমার দেখা হয়েছে নাকি অন্য কেউ, অন্য দুজন লোক? মোট কথা ওদের দেখে কাঁপুনি থেমে গিয়েছিল। আমি কাঁপছিলাম ঠান্ডায়, পথ হারিয়ে। ভোলাদা আবার জানলার বাইরের দিকে তাকিয়ে থাকলেন। আমরা কেউ কোনো কথা বলছি না, কথা বলার মতো কোনো কিছুই আমাদের নেই। অঘ্রাণে কলকাতাতেও এক শীত আগে পড়েনি। মনে হচ্ছে কম্বল জড়িয়ে পড়েও এই শীত কাটবে না। আমরা শুধু ভোলাদার দিকে তাকিয়ে আছি। না, ও ঠান্ডা লাগছে না। ঠান্ডায় তিনি গুটিয়ে যাননি, বরং ঠান্ডার মধ্যে প্রাণের উত্তাপটুকু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। সাংঘাতিক একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলাম। আমার সঙ্গে সেদিন একজন শেরপাও ছিল না। শেরপারা তো পাহাড়ের মর্জি মেজাজ বুঝতে পারে, কখন কোথায় বরফের পাহাড় ধসে পড়বে, কোন দিক থেকে অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে নেমে এসে চারপাশ লেপে মুছে দেবে, এসব খবর ওরাই আগেই পায়। ওদের অনুভূতি প্রখর। পাহাড়ের কোলেই ওরা মানুষ, পাহাড়ের সঙ্গে ওদের যত সুখ দুঃখের গল্প। অথচ এমনই অবস্থা সেদিন একজন শেরপাকেও আমি সঙ্গে রাখিনি। সবাইকে পেছনে রেখে একা একা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, 8600 মিটার উঁচুতে। পৃথিবীটা তখন পায়ের তলায়, দারুণ একটা সাহস তখন আমাকে পেয়ে বসেছে। আমি মরিয়া হয়ে উঠেছি। পাহাড়ে চূড়ে না উঠে ছাড়ছি না। এত দূর যখন আসতে পেরেছি, বাকিটা না দেখে ছাড়বো না। আর ঠিক সময়ে ঘটল দুর্ঘটনা। একটা বরফের চাই ছিটকে আমার গায়ে এসে পড়ল। বেশ বড় একটা চাই, যেন কেউ ওটা আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছে। কিন্তু কার এত শক্তি? ইয়েতি নয় তো? আমি জিজ্ঞেস করলাম, একেই বলে কৌতূহল। চুপ করে থাকবে বললেই কি চুপ করে থাকা যায়?
এত যে পাহাড় ঘুরেছি, কোথাও তো ইয়েতির পায়ের ছাপও চোখে পড়েনি। তাছাড়া ইয়েতি যদি থাকেই, তাহলে সেই বা কেন আমার গায়ে বরফ ছুঁড়ে মারবে? ভোলাদাই কথাটি বললেন। তবে কি সেই দুজন লোক, তাদের সঙ্গে আপনার দেখা হয়েছিল? ওরা কি আমার শত্রু? পাহাড়ে গিয়ে মানুষ বদলে যায়, কেউ কাউকে চিনুক বা না চিনুক, সবার মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। বিপদের সময় ওখানে সবাই সবাইকে সাহায্য করে। তাহলে কে আর আপনাকে বরফ ছুঁড়ে মারতে যাবে? রহস্যময় সেই দুজন লোক ছাড়া আর কেউ তো সেখানে ছিল না, থাকার কথাও নয়। বলতে পারো আমারই দোষ। সামনে যে বিরাট একটা ফাটল এবং অনেকটা জায়গা জুড়ে বিরাট একটা ধস যে নেমে এসেছে, সেটা তো অনেক আগেই প্রাণে বাঁচিয়েছে। বরফের ধাক্কায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কখন যে জ্ঞান ফিরেছিল মনে নেই। তবে চোখ খুলে দেখেছিলাম একটা তাঁবুর ভেতরে স্লিপিং ব্যাগে শুয়ে আছি। আমরা তো কোনো ক্যাম্প করেননি ওখানে, তাঁবু করতে এলো? প্রশ্ন করার জন্য এতক্ষণ উসখুস করছিল সুরেশ। ওকে আর চেপে রাখা গেল না। তাঁবুটা ওরাই খাটিয়েছিলেন, আমাকে ফার্স্ট এড দিয়েছিলেন, না হলে বরফেই চাপা পড়ে মরে যেতাম। ওরা মানে ওই দুজন লোক? হ্যাঁ, ছবি মিলিয়ে দেখেছিলাম, হুবহু সেই চেহারা, ম্যালরি ও আরভিন। ওরা তো নিখোঁজ হয়ে গেছে সেই কবে, 1924 সালে। বললাম তো, পাহাড়ে বিপদের সময় সবাই সবার বন্ধু হয়ে যায়। আপনি কোন বছর গিয়েছিলেন? তখনও কি ওরা বেঁচে ছিলেন? হিলরি ও তেনজিং এর অনেক আগে ম্যালরি ও আরভিন বেঁচে ছিলেন, না হলে ওদের সঙ্গে আমার দেখা হলো কি করে? বেঁচে যদি থাকেন, তাহলে ওরা বাড়ি ফিরে আসছেন না কেন? পাহাড়টাই তো ওদের আসল বাড়ি। পাহাড়ের মধ্যে সবচেয়ে উঁচু যে পাহাড়, সেখানেই ওরা নতুন করে ঘর সংসার পেতে নিয়েছেন। পাহাড় ধসে পড়ার শব্দ ওদের ঘুম ভাঙে, আবার পাহাড় ধসে পড়ার শব্দেই ওরা ঘুমিয়ে পড়েন। তোমরা যদি কখনো ওখানে যাও আর কোনোদিন বিপদে পড়ো, তাহলে ওদের দেখা পাবে। এভারেস্টের 8000 মিটার উঁচুতে ভূত, তা কি সম্ভব? সম্ভব নয় কেন? ভূতের শরীর নেই, যে কোনো জায়গাতে ওরা থাকতে পারে, বরফের মধ্যে থাকতে পারে। কিন্তু ভোলাদার প্রাণ যারা বাঁচিয়েছিলেন, তাদের আমরা কি বলবো? মরার আগে কেউ কি ভূত হয়? কিন্তু কথাটা হলো, ওরা তো মারা যায়নি। নিখোঁজদের তালিকা খুঁজলে এখন ওদের নাম পাওয়া যাবে। তাহলে প্রশ্নটা করবো কাকে? ভোলাদা তো সব প্রশ্নের বাইরে, বিশ্বাস অবিশ্বাস যুক্তি তর্ক সব নিয়ে থাকবে শুধু আমরা, অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ। আর যাই হোক, ভোলাদা তো আর আমাদের মতো নন, তিনি আলাদা, সম্পূর্ণ আলাদা। জানতে চাও কেন? কেন নয়, আমাদের কারো মাথার চুল সাদা হয়ে যাওয়ার পর কি আবার কালো রং ফিরে পাবে কখনো? পাবে কি? না, মরেও পুনর্জন্ম হতে পারে কি আমাদের? আমরা কি পারি বুড়ো হয়ে যাওয়ার পরও আবার যুবক হিসাবে ফিরে আসতে? পারি না তো। তাহলে বুঝতেই পারছো, ভোলাদা একেবারে আলাদা মানুষ, ওর সঙ্গে আমাদের কোনোই মিল নেই। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।